অনেক ধরে খোঁজাখুঁজির পরও পাইলাম না। অবশেষে হতাশ হয়ে হাঁটছি, হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে রুমে ঢুকিয়ে নিল, দরজাটা বন্ধ করে দিল। আমি তাকিয়ে দেখি আমার সামনে একটা মেয়ে, আর মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো জান্নাত। কয়েক মিনিটের জন্য যেন সব থমকেই গেল। জান্নাতকে বধূ বেশে দেখতে যে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। কত স্বপ্ন ছিল দু চোখে, কত আশা ছিল, কিন্তু সব নষ্ট করে দিয়েছিল এই জান্নাত। এবার একটু অতীতে চলে যাই। কিরে, কি অবস্থা? এই তো দোস্ত, চলছে। বন্ধু, একটা কথা বলতো, কি? তোর গার্লফ্রেন্ডের সাথে যে কাল একটা মেয়েকে দেখলাম না, ওটা কে ছিল রে? ওটা নিবার বান্ধবী? কেন, পছন্দ টছন্দ হয়েছে নাকি? মেয়ের সোনালি কেস দেখে মায়ায় পড়ে গেছে। কাল রাতটা খুব বাজেভাবেই কেটেছে। বাহ, তো সেটিং করিয়ে দেব। পারবি? দেখি নিপাকে বইলা। তো বল জলদি। বিকেলে দেখা করবে তো, তখন বলবো। ওকে, ডান। শোন না, আবার কি? আচ্ছা, মেয়েটির নাম কি রে? নাম তো বলেছিল জান্নাত। আহা, কি সুন্দর নাম, জান্নাত। একসাথেই জান্নাতে যাবো ইনশাল্লাহ। বিকেলে শাওন কল দিল, কল রিসিভ করলাম। কোথায় তুই? এই তো আছি বাসার ছাদে। 5 মিনিটের মধ্যে শালা বাড়ির এখানে আয়। ওখানে কেন? আমি আর নিপা এখানেই আছি। ওকে ওকে ওকে, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে আমি উপস্থিত হয়ে গেলাম সেখানে। নিপাকে সব বলে দিছি। নিপা তোকে কিছু বলতে চায়। বলো। ভাইয়া, জান্নাত কিন্তু অনেক ভালো একটা মেয়ে, আগে কারোর সাথে রিলেশন করেনি। তো আমি বললে হয়তো ও আপনার সাথে রিলেশন শুরু করবে, কিন্তু আপনি ওরে কোনো কষ্ট দিতে পারবেন না। ওকে, আমি চেষ্টা করব। তোর নাম্বারটা দিয়ে দাও। ভাইয়া, নাম্বারটা সেভ করেন। আমি নাম্বারটা নিলাম। ওকে, থ্যাংক ইউ। আমি চললাম, তোরা প্রেম কর। রাতে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, একদম ভালো লাগছে না। নাম্বার আছে কিন্তু ফোন দিতে সাহস পাচ্ছি না। কি অবস্থা! না, ছেলেরা ভয় পাইতেই পারে না। দিলাম ফোন, প্রথম রিংয়েই কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝে গেলাম যে জান্নাতি ধরেছে কলটা। হ্যালো। আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আজব তো, ফোন দিয়ে কথা বলছেন না কেন? আমি তখনও চুপ করে আছি বলেই ফোন কেটে দিল। আহা, গলার ভয়েসটাও না কত সুন্দর, একেবারে সুরেলি। শুনলে না শুনতেই ইচ্ছে করে। পরের দিন সকালবেলায়। কই রে তুই? এই তো ঘুমাচ্ছি। শালা খালি ঘুমাস। কি বলবি বল না। তাড়াতাড়ি মোড়ের কফি শপে আয়। কি করতে? জান্নাত আছে সাথে। হ্যাঁ ধরু এটা আগে বলবি না। আমি আসছি। আয়। তাড়াতাড়ি উঠে গিয়ে সেখানে চলে গেলাম। গিয়ে দেখি সায়ন, নিপা আর জান্নাত বসে আছে। জান্নাত একটা সবুজ ড্রেস পরেছে, সেই লাগছে। আমি গিয়ে বসলাম। শাওন আমার সাথে ওর পরিচয় করিয়ে দিল। ভাইয়া, আমি সব ওকে বলে দিছি। তার মানে কাল রাত্রে উনি কল দিয়েছিল? রাতে ওই জান্নাত আমাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঘুমাচ্ছেন নাকি? না। কাল দেখা করবেন পার্কে? আচ্ছা ওকে। ফোনটা রেখে দিল। বুঝতে পারলাম কালই হয়ে যাবে সব। পরের দিন গেলাম সেখানে। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, জান্নাত রাজি হয়ে যায়। শুরু হয় আমাদের লুটুর পুতুর প্রেম। সবই ঠিকঠাক ছিল, কিন্তু ও ছেলেদের সাথে মিশতো বেশি। এটা আমার পছন্দ ছিল না। আমার কথা হচ্ছে, আমার গার্লফ্রেন্ড আমার সম্পত্তি, ও শুধুই আমার। অন্য ছেলেদের সাথে কথা কেন বলবে? তো একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার একটা জিনিস আমার একদমই ভালো লাগে না। কি? এই যে ছেলেদের সাথে এত মিশছো। এটা এত ইয়ের কি আছে? আমি তো আর তাদের সাথে প্রেম করছি না। সে যাই করো, আমার এগুলো অপছন্দনীয়, বাদ দিতে হবে। কিছু না বলেই জান্নাত চলে যায়। টানা 3 দিন আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। 3 দিন পর আমাদের দেখা হলো, সাথে নিপাও ছিল। 3 দিন পর আমাদের দেখা হলো, সাথে নিপা ও শাওন ছিল। এই সামান্য বিষয়ে এত রাগারাগি করিস কেন? শাওন, তুই ভালো করে জানিস আমি কেমন। তুই অন্তত এসব বলিস না। ভাইয়া, এসব সাধারণ বিষয় নিয়ে রাগারাগি করে কি হবে? আর ও তো ওদের সাথে প্রেম করছে না। আরে ধুর, আমার গার্লফ্রেন্ড আমাকে সময় দেবে না, অন্য ছেলেদের সাথে সময় কাটাবে, এটা আবার আমাকে মানতে বলছে। যেহেতু মানতেই পারবি না, তাহলে ব্রেকআপ করে ফেল। জান্নাত, তুমি কি চাও? আমি ওসব ছাড়তে পারবো না। ওদের সাথে আড্ডা না দিলে আমার ভালো লাগে না। এসব মানতে পারলে আমি আছি, না হলে। কথাটা পুরো বুকে এসে লাগলো, সহ্য করা গেল না। ওকে, ডান। তুমি যদি এসব ছাড়তে পারো তাহলে আমি বলছি, তুমি যদি এসব ছাড়তে পারো তাহলে আমি আছি, না হলে না। গুড বাই বলেই হাঁটা ধরলাম। হাই রে ভালোবাসা, ভালোবাসার নমুনা, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ। ভালোবাসে তাই আমাকে ছেড়ে দেবে শুধু অন্যদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য।
ভালোবাসা। যাই হোক, বাস্তবে ফিরি এবার। এখন যা করার তুমি করবে। তুমি এইভাবে টান দিলে কেন? আমি কি করব? আর কেনই বা করব? কারণ আমি বিয়ে করতে চাই না, এ বিয়ে ভাঙতে হবে। আমার শয়তানে ধরছে তো। আমি এই বিয়ে ভাঙতে গিয়ে এত মানুষের গণতলায় খাইতাম। সে আমি জানি না। সরো তো। আমি আর সরিয়ে যেই সামনে এগোতেই যাব, অমনি আমার হাত টেনে ধরলো। আমি পুরাই তো ওর ওপর পড়ে গেলাম। আর কি রোম্যান্টিক একটা মুহূর্ত, তা বলে বোঝানো যাবে না। যাই হোক, উঠলাম। তুমি যদি যাও তাহলে এই যে দেখো বিষ, এটা খেয়ে আত্মহত্যা করব। সাথে সুইসাইড নোট লিখে দিয়ে যাব যে আমার মরার জন্য তুমি তাই। পাগল নাকি? হ্যাঁ আমি পাগল, এ বিয়ে ভেঙে দাও। আমার কি পাগলা কুত্তাই কামড়াইছে, হ্যাঁ, যে আমি বিয়ে ভাঙতে যাব? সে তোমাকে কুকুরে কামড়াক আর গরুই কামড়াক, তাতে আমার কি? যদি এখন আমাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে আমি চিৎকার করব, তারপর বলবো তুমি তুমি আমার। এই না না, আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। ওফ, শালা কি যে বিপদে পড়লাম। বাচ্চা থাকলে আর কোনোদিনও এক্স গার্লফ্রেন্ডের বিয়েতে যাবো না। আপনারাও অজায়েন না জানো, নাহলে কিন্তু আমার মতোই অবস্থা হয়ে যাবে। সো বি কেয়ারফুল। কিছুই মাথায় আসছে না, এই মেয়েকে নিয়ে যাবো কি করে? ওরে, কিছু একটা বুদ্ধি দিন না। বলছি, ওই বোরখা আছে? আছে তো। বলেই বের করে নিয়ে আসলো। পালানোর জন্য একেবারে প্রস্তুত। এই শাড়ি খুলে এটা পরে নাও। না মানে এইগুলো চেঞ্জ করে নাও। কি? ওকে তুমি বাইরে যাও, আমি আসছি। ওকে ওকে। আমি বাইরে আসলাম, একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। এতক্ষণ মনে হচ্ছিল নরকে আছি। যাক বাবা, বাঁচলাম। কিন্তু এখন তো এটাকে নিয়ে পালাতেই হবে। কি যে করি, কি করি, কি করি, চিন্তায় তো মাথা আমার শেষ। হঠাৎ একজন এসে ঘাড়ে হাত দিল। চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখি তুষার। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। এতক্ষণ মনে হচ্ছিল নরকে আছি। যাক বাবা, বাঁচলাম। কিন্তু এখন তো এটাকে নিয়ে পালাতেই হবে। কি যে করি, কি করি, কি করি, চিন্তায় তো মাথা আমার শেষ। হঠাৎ একজন এসে ঘাড়ে হাত দিল। চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখি তুষার। ইরে, ভয় পাইছিস নাকি? আরে না দোস্ত, যা করতে চলেছি ভয় তো পাবেই। কি করতে চলেছিস? না না, কিছু না, কিছু না। আচ্ছা, ওই মেয়ে কি পেয়েছিলি? কোন মেয়েকে? আরে কিসের পিঙ্ক কালার ড্রেস? আরে পিঙ্ক কালার ড্রেস? আরে পাগল, এখানে আসার পর যাকে তুই পছন্দ করছিলি ওই মেয়ে। আর ধুরবা, আজাইরা খালি। আমি কাউকে পছন্দ করি নাই, কাউকে আমার চাই না। তোর কি হয়েছে খুলে বলতো? বন্ধু, হ্যাঁ বন্ধু। বন্ধু রে, আমার সব শেষ। কি হয়েছে? আমি সব খুলে বললাম। বলিস কি, ওরে নিয়ে পালিয়েই যাবি? মাইয়া কি কইছে শুনোস নাই? আমি জেলে যেতে চাই না। আর ওর বাপ মাই ধরতে পারলে তোরই শেষ করে ফেলবো। আমি শেষ বন্ধু। হঠাৎ পিছন থেকে গায়ে হাত দিল। আমি চমকে উঠলাম। ঘুরে দেখি একজন বোরখা পরে দাঁড়িয়ে আছে। দোস্ত, ইনি কে? এই যাবো, আপনি কে? আরে গদ্ধব, কোথায়? ও মারে, দোস্ত কি করব? আল্লাহর নাম নিয়ে পালা। ওকে ওকে। আচ্ছা পিছু পিছু আসো। জান্নাত সোজা এসে আমার হাত ধরে ফেললো। আমি তো হাঁ হয়ে গেছি। পরক্ষণে বুঝলাম বিপদে পড়লে মানুষ কত কিছুই করে। যাই হোক, ওরে নিয়ে ওদের বাড়ি থেকে বের হইতে সক্ষম হইলাম। বেরিয়েই তো আমি অবাক। শাওন আর নিপা দাঁড়িয়ে রয়েছে। কিরে, তোরা এখানে? বন্ধুকে দেখতে আসলাম। পালিয়ে যখন যাবি তাহলে তখন ব্রেকআপের নাটক কেন করেছিলি? ওই বেড়া, আমি পালিয়ে যাচ্ছি নাকি তাই? নাকি আমাকে নিয়ে পালানো হচ্ছে জানোস তুই? হুদায় আজারা বাকি বকি। যাই হোক, এই নে কি? বাসের টিকিট। কিসের? আরে তোদের কক্সবাজার যাওয়ার টিকিট। তুই জানলি কি করে এইসব? ও তোর না জানলেও চলবে। ওই যে রিক্সা দাঁড়িয়ে রয়েছে, জলদি যা, ধরা খাইলে জীবন শেষ হয়ে যাবে। বুঝতে পারছি, এটা সব তোদের প্ল্যান। তখনই তুষার আসলো। কি রে, এখনো যাস নাই? শালা হারামজাদা, সব বুঝেছি। আমারে বিপদে ফেলাইয়া মজা নিতেছস। দেখিস তোদের বিয়া হইব না কোনদিন। আমি তোদের বিয়া হইতে দেবো না। লো ওই বেশি। আর শোন, চিন্তা করিস না, আমরা আছি তো। আর হ্যাঁ, তোর বাসায় আমি যা বলার বলে দিব, ঠিক আছে? ওকে। রিক্সায় উঠে গেলাম। রিক্সা করে সোজা বাস স্টেশনে চলে গেলাম। গাড়ি দাঁড়ানোই ছিল, উঠে গেলাম। নিজের সিটে গিয়ে বসলাম। কি হলো এতক্ষণ ধরে মাইনকা চিপায় ফেলাইয়া এখন বলতেছো কথা বলতাম। একসাথে যাচ্ছে, একটাও কথা বলছো না। একদম চুপ, যাও খাবার নিয়ে। বাস ছেড়ে দেবে, পারবো না নামতে এখন। আমার খিদে পেয়েছে তো, সেই সকাল থেকে বিয়ে বিয়ে। যতই হোক এক্স তো, মায়া লেগে গেল, তাই দোকান থেকে কিছু নিয়ে আসলাম। আমি এই কলার আর কি খাবা?
আমি এই কলা রুটি খাইতাম। এক কাজ করো, আমার মাথাটাও চাবাইয়া খাও। একদম চুপচাপ করে খাও। জান্নাত খাইলো না, জানলা দিয়ে ফেলে দিল। মেজাজটাই গেল খারাপ হয়ে। কিচ্ছু বললাম না, গাড়ি ছেড়ে দিল। ঘন্টাখানিক পর রাতের খাবারের জন্য 15 মিনিট সময় দেওয়া হলো। ততক্ষণে জান্নাত ঘুমিয়ে গেছে। ওর মায়াবী মুখটা যেন হার মায়াময় হয়ে গেল। চুলগুলো একপাশে পড়ে রয়েছে। এই চুলগুলোর ওপরেই আমি বারবার ফিদা। মনে পড়ে গেল কিছুই খাইনি, তাই বাস থেকে নামলাম। ভাগ্য ভালো ছিল, একটা ফাস্ট ফুডের দোকান খোলা ছিল। সেখান থেকে কিছু খাবার নিলাম, আর তারপরে বাসে আসলাম। এসে দেখি জান্নাত বাইরে তাকিয়ে রয়েছে, চোখে মুখে গ্লানির ছাপ। আমি গিয়ে পাশে বসলাম। চিকেন ফ্রাই ভেজিটেবল। কোথায় গিয়েছিলে? কোথাও না, এ নাও খাবারগুলো ওর হাতে দিলাম, খেয়ে নাও। থ্যাংক ইউ। জান্নাত খাওয়া শুরু করলো। তুমি খেয়েছো? না, খাও তুমি। রাগ করে আছো আমার উপরে? না কিসের রাগ? তাহলে খাও। ক্ষুধা নেই এখন। প্লিজ। জান্নাতের দিকে তাকালাম। জান্নাত আমার মুখে খাবার দিয়ে দিল। পরের দিন সকালেই বাস কক্সবাজার পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে একটা হোটেলে গেলাম, গিয়ে রুম বুকিং করলাম। রুম বুকিং করার সময় নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিলাম। রুমে ঢুকে ওই, এটা কি হলো? কি হলো? এক রুমে কেন? তো স্বামী স্ত্রী কি আলাদা আলাদা রুমে থাকে নাকি? কি? হুম। আমি এখানে থাকবো না, আলাদা রুম নাও। সরি, তা হবে না। কে? দেখো, বেশি কথা বলিও না। আমরা এখন বাড়ি থেকে পালিয়েছি। যে কোনো সময় যে কেউ আমাদের খুঁজতে আসতে পারে। তার জন্য আমাদের একত্রেই থাকতে হবে, বুঝেছো? কথা বোঝা গেছে? জান্নাত আর কিছুই বলবো না, সোজা ওয়াশরুমে চলে গেল। হয়তো বুঝতে পেরেছে। জান্নাত ওয়াশরুমে গেল। এই ফাঁকে আমি একটু বাইরে বের হলাম। ঘন্টাখানেক পর রুমে গিয়ে দেখি জান্নাত তো নেই। চিন্তায় পড়ে গেলাম, গেল কোথায় মেয়েটা? নাকি আমাদের পিছু করতে করতে কেউ এসেছিল, এখন ধরে নিয়ে গেছে? এইগুলো মাথায় ঘুরছে, কারণ ওর বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, নিজের ক্ষমতা বলে যা খুশি করতে পারে। মাথা তো আমার কাজ করছে না। কি করবো এখন আমি, কি করব? এমন সময় জান্নাত রুমে আসলো। আমি হাঁ করে তাকিয়ে আছি জান্নাতের দিকে। কি হলো? এভাবে তাকিয়ে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে খুঁজতে। আমাকে একা ফেলে কোথায় চলে গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম। বলে যাবে তো? ওকে সরি। সারাদিন ঘোরাঘুরি করলাম, নিজের জন্য কিছু শার্ট প্যান্ট কিনলাম। রাতে খেয়ে বিছানায় শুয়ে পড়েছি। জান্নাত ওয়াশরুম থেকে বের হলো, তারপর বলল, ওকে সরি। কি হলো? এখানে কি করো? কোথায়? বিছানায় কি করো? বিছানায় শুয়ে আছি, ঘুমাবো। ঘুমাবে তাই না? তাহলে বিছানায় কি? যাও সোফায় গিয়ে শুয়ে পড়ো, আমি বিছানায় ঘুমাবো। এত বড় খাট, এখানে দুজন তো অনায়াসে ঘুমানো যাবে। আমি বিছানায় ঘুমাবো। যাবে না? যাও সোফায় যাও। উঠে সোফা এসে শুলাম। শালা কে বলেছিল আমার সাথে পালাইতে? এখন এইভাবে সোফায় শুইতে হচ্ছে। অন্যদিকে জান্নাত মনে মনে হাসছে। রিলেশনে থাকাকালে অনেক জ্বালাইছো বাবু, এখন বুঝো ঠেলা কাকে বলে। পরের দিন সকালে ঘুম ভাঙলো। জান্নাত তখনও ঘুমাচ্ছে, তাই আমি ফ্রেশ হয়ে বের হলাম। সমুদ্র পাড়ে বালুর ওপরে হাঁটছি, আর জান্নাতের সাথে কাটানো মুহূর্তগুলো কথা ভাবছি। কতই না সুন্দর ছিল দিনগুলো। আর মনে হাঁটছি, হঠাৎ খেলাম এক ধাক্কা খেয়ে হুঁশ ফিরল। ধাক্কা খেয়ে পড়ে গেলাম। উঠে সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটি। চোখে দেখেন না নাকি? ও, আপনি ঠিকই আছে। আপনার মতো লুচ্চারা করবেই বাকি। সারাদিন খালি মেয়েদের পিছু পিছু ঘোরা ছাড়া আর কাজই বা কি আছে? বেশি কথা বলতেছেন কিন্তু। আবার মুখে মুখে তর্ক করে। মেয়েদের সম্মান দিতেও শিখে নাই, যত সব ফালতু। কাকে কি দিতে হবে তা আমার অবশ্যই জানা আছে। ফালতু আমি না, আপনি ফালতু, যত সব বাজে মেয়ে। বলে আবার হাঁটা ধরলাম। কিছু বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। জান্নাতের সাথে ব্রেকআপ হওয়ার পর আমি একটু কষ্টে ছিলাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম না। তো একদিন ওরা আমাকে বাসা থেকে আসে। আমরা যেখানে আড্ডা দিই জায়গাটা হলো রাস্তার পাশেই। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলেই গান ধরলাম। রাস্তা দিয়ে নতুন নতুন মাইয়া যাইতেছে, মাইয়া নাকি আমাদের প্রেমে পড়েছে। ঠিক তখনই এই মেয়ে সহ তার বান্ধবীগুলো যাচ্ছিল। জানি না কি থেকে কি হয়েছিল, হঠাৎ উনি এসে শাওনের গালে থাপ্পড় দিয়ে দিল এবং ইচ্ছে মতো লুইচ্চা লাফাঙ্গা বলে গালি দিয়ে চলে গেল। যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে সোজা হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে চলে গেলাম, জান্নাতের জন্য হালকা খাবার নিয়ে নিলাম। গিয়ে রুমে প্রবেশ করতে দেখি জান্নাত শাড়ি পরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমার ঢোকার আওয়াজ শুনে কোনো রকমের শাড়িটা সরিয়ে পেঁচিয়ে নিল। কি প্রবলেম? কারোর রুমে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয় জানো না? আমি কি করে বুঝবো তুমি এখন এইসব করছো? তাছাড়া এসব ওয়াশরুমে গিয়ে পড়বা, এখানে কেন? আমার রুম, আমি পাল্টাতেই পারি। ও হ্যালো, এটা আমারও রুম। ওকে যাও এখন বাইরে যাও। ওকে। আমি বের হয়ে আসলাম।
বের হতেই আবার ওই মেয়ের সামনে পড়ে গেলাম, মানে সমুদ্র পাড়ের ওই মেয়েটার সামনে। এমন সময় সঞ্চিতা বলে একজন ডাক দিল। তখনই মেয়েটি পিছে ঘুরে তাকালো এবং হাতে কি যেন ইশারা দিল। বুঝলাম মেয়েটির নাম সঞ্চিতা। কি ব্যাপার, আমাকে ফলো করা হচ্ছে? আমি তো বেয়াক্কল হয়ে গেলাম। বলে কি মাইয়া, আমি নাকি ফলো করছি? আমার কি আর খেয়ে দেয়ে কাজ নেই? আপনার পিছু করতে যাবো কেন? সামনে থেকে সরেন, আমি যাবো। ভালো হয়ে যান, বুঝলেন? ধুর, যত সব আজাইরা পাবলিক। ওখান থেকে চলে আসলাম। কি একটা অবস্থা আপনারাই বলেন দেখি। ওই মেয়ের সাথে দেখাই হলো 3 বার, তাও ভুলে। এখন বলতেছে আমি নাকি ওনার পিছু করি। হায় রে, কি যে হবে এই দেশের। এইটা এখন মেয়েদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের উচিত এসব প্রতিবাদ করা। অন্যদিকে জান্নাত শাড়ি পরতে পারছে না, কারণ জান্নাত শাড়ি পরতে পারে না তো। তাই মনে মনে নিজেই নিজেকে বকা দিতে লাগলো। ধুর, ভাবছিলাম শাড়ি পরে ওর সাথে ঘুরবো, তাও আর হলো না। ভুল করলাম। ওরা যদি বলতাম পরিয়ে দিতে তাহলেই তো হতো। কি জানি, শাড়ি পরতেই তো জানেনি। যাই হোক, হাঁটাহাঁটি করে রুমে গেলাম। গিয়ে দেখি জান্নাত খাচ্ছে, কিন্তু অবাক হলাম। ও শাড়ি পরছিল তো সেটা তো দেখে গেলাম, কিন্তু গায়ে তো শাড়ি ছিল না। কি হলো, শাড়ি পরনি? পারি না পরতে। ভালোই তো, আমাকে বলতে আমি পরিয়ে দিতাম। তুমি শাড়ি পরিয়ে দিতে পারো? না, পারি না। ওকে। বাঁচলাম। আমি চাই না ওর গায়ে হাত দিতে। কি না কি করে বসবে, তাই না করে দিলাম। এমনিতেই আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঘুরতে যাব। অপেক্ষা করো, ফ্রেশ হয়ে নি। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর জান্নাতকে নিয়ে বের হলাম। দুজনে একসাথে পাশাপাশি হাঁটছি। আগেও হেঁটেছি, তবে তখন আমার হাতে ওর হাতটা ছিল, কিন্তু এখন নেই। এটাই পার্থক্য। আচ্ছা জান্নাত, তোমার কি আগের কথাগুলো মনে পড়ে? কোনগুলো? আমরা যে একসাথে কত এরকম হাঁটাহাঁটি করেছি, সেগুলো? না। আর কিছু জিজ্ঞাসা করলাম না। এইভাবেই কয়েকদিন চলে গেল। আমি আর জান্নাত অনেক কাছাকাছি চলে আসলাম। আমি জান্নাতকে আবারও ভালোবেসে ফেললাম। জান্নাতের আচরণেও বুঝতে পারতাম সেও আমাকে ভালোবাসে। একদিন হোটেল থেকে বেরিয়ে আসলাম। তারপর একটা শপিং মলে গেলাম। জান্নাতের জন্য ওর পছন্দ মতো গলার হার কিনলাম। এটা দিয়েই জান্নাতকে আজ আমি প্রপোজ করব। অন্যদিকে জান্নাত সুমনের জন্য অপেক্ষা করছে। জান্নাত তো সিদ্ধান্ত নিয়েছে সুমন কাছে সে বলবে ভালোবাসার কথা। তাই সে অনেক কষ্টে ইউটিউবে ভিডিও দেখে সুমনের পছন্দের শাড়ি পরলো এবং শাড়িটা সুমনেরই গিফট করা। এদিকে সুমন চরম খুশিতে এগিয়ে আসলো। হোটেলে আসলো। সুমনের হাতে ফুল আর জান্নাতের পছন্দের হারটা রয়েছে। আজকে জান্নাত চমকে উঠবে, আমি তো শিওর। কারণ হারটা জান্নাত অনেক আগেই আমার কাছে চেয়েছিল। যাই হোক, আমি ভিতরে ঢুকে দেখি সুমনের হাতে ফুল আর জান্নাতের পছন্দের হারটা রয়েছে। আজকে জান্নাত চমকে উঠবে, আমি তো শিওর। কারণ হারটা জান্নাত অনেক আগেই আমার কাছে চেয়েছিল। যাই হোক, আমি রুমের ভিতরে ঢুকে দেখলাম জান্নাত তো নেই, কোথাও জান্নাত নেই। ভাবলাম হয়তো একা একা একটু বাইরে বের হয়েছে। রুমে বসে বসে অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণই তো হয়ে গেল, তাই কল দিলাম। ফোন বন্ধ বলছে। এখন চিন্তা হতে লাগলো, কি হলো, গেল কোথায় মেয়েটা? রুম থেকে বের হলাম, বাইরে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। হতাশ হয়ে রুমে ফিরে আসলাম, বসে আছি। এমন সময়ই হোটেলের ম্যানেজার আসলো। গুড আফটারনুন স্যার। স্যার এটা আপনার জন্য একটা খাম দিলাম। কি এটা? চিঠি, খুলে দেখুন। উনি চলে গেলেন। আমি খামটা ছিঁড়ে চিঠিটা বের করলাম। সুমন, আমি জানি তুমি আমার প্রতি দুর্বল হয়ে গেছো, তাই চাই না আমাদের মধ্যে নতুন করে কিছু হোক। আমিও অনেকটা তোমার উপর দুর্বল হয়ে পড়ছিলাম, তাই আগে থেকেই সরে গেলাম। ভালো থেকো, আর আমাকে খোঁজার চেষ্টা করো না। এটি তোমার জান্নাত। কি হলো, কিছুই তো বুঝলাম না। কষ্ট লাগতে শুরু করলো। ভালোবাসাটা কত সহজ মনে হচ্ছে। আমি আর এখানে থেকে কি করব? বাড়িতে চলে যাব? যার জন্য আসলাম সেই তো নেই, আমি আর কি করব? তাই ব্যাগটা গুছিয়ে নিলাম, রেডি হয়ে বের হলাম। রিসেপশনে আসলাম আর চাবিটা জমা দিলাম। এমন সময়েই রিসেপশনের লোকটি বলল, চলে যাচ্ছেন স্যার? হুম। একটা প্রশ্ন করবো স্যার? জি করুন। আচ্ছা, ম্যাডামকে ওনারা এভাবে নিয়ে গেলেন কেন? ম্যাম মানে কাকে? আপনার স্ত্রী। কারা নিয়ে গেছে ওকে? কেন স্যার, আপনি জানেন না? আজকে সকালে তো কয়েকজন লোক এসে ওনাকে নিয়ে গেলেন। ও না, আচ্ছা বেশ, আমি আসছি। বুঝলাম যে হয়তো ওর বাবা, ভাই বা ওর কেউ এসে ওকে নিয়ে গেছে। ওর বাবার সম্পর্কে তো আপনাদের বলাই হয়নি। ওর বাবা একজন ব্যবসায়ী এবং রাজনীতিও করে, কিছুটা পলিটিক্যাল পাওয়ার রয়েছে। যাই হোক, আমি বাসে উঠে গেলাম, সোজা বাড়িতে চলে আসলাম। বাসে যেতেই আব্বু বলল, এতদিন কক্সবাজার ছিলি, আমাদেরকে একবারও জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না? সরি বলে আব্বুকে জড়িয়ে নিলাম। আব্বু আম্মু দুজনেই বুঝে গেল আমার কিছু একটা হয়েছে। কি হয়েছে তোর? না কিছু না বলে রুমে চলে গেলাম। গিয়ে দরজাটা আটকে দিলাম। জানি না কেন আবার আমার সাথেই এমন করলো। যদি ভালোই না বাসি তাহলে আমার জীবনে আসলি কেন? আমি কি আসতে বলেছিলাম নাকি? আমার চোখ দিয়ে টপ টপ করে পানি বাড়তে লাগলো। তার পরের দিনের ঘটনা। বন্ধু, মন খারাপ করিস না।
দেখ, আমরা কি জানতাম নাকি ও এমন কিছু করবে? তাই বলে এইভাবে আমাকে নিয়ে খেলা খেলবে? হুম হুম। দেখ বন্ধু, এসব নিয়ে আর ভাবিস না, বাদ দে। মনে কর জান্নাত নামের কেউই তোর জীবনে ছিল না। চল শপিং করতে যাব। শপিং করতে গেলাম, শপিংও করলাম, রাতে বাসায় ফিরলাম, রুমে ঢুকে ফ্রেশ হলাম। আম্মু আমার রুমে আসলো। তোর কি মন খারাপ? কই না তো। তাহলে এমন মনমরা হয়ে আছিস কেন? মন মরা কই দেখলা? আমি তোর মা, আমি সব বুঝি। কি হয়েছে বল আমাকে, ভালো লাগবে। কিছু না আম্মু। আচ্ছা, বলবি না যেহেতু জোর করব না, খাইতে আয়। তুমি যাও, আমি আসছি। জলদি আসিস। আম্মু চলে গেল, আমিও খেতে চলে গেলাম। যদিও খেতে মন চাচ্ছিল না, তবুও খেতে হবে, কারণ আমি চাই না আমার জন্য আমার আব্বা আম্মুর কোনো কষ্ট হোক। যাই হোক, খাচ্ছি। শোন, আমি চাই তুই অফিসে জয়েন কর। এখন অন্তত না করিস না, আর কত বেকার ঘুরবি। না এখন না, আর কিছুদিন পর প্লিজ, আমি নিজে থেকে জয়েন করব। ও যখন চাচ্ছে না, জোর করিও না। ওকে। খাওয়া শেষে রুমে গেলাম, শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আর আসছে না। সে আবারও জান্নাতের কথাই মনে পড়তে লাগলো। একবারও আমার খোঁজ নিতে আসলো না। জীবনে এমন মানুষ খুঁজে পাবোই ভার, যে হবে শুধুই আমার সুখ দুঃখে যে পাশে থাকবে। এমন মানুষকেই ভালোবাসার মন খোঁজে। এত কষ্ট পেয়েও তোমাকে ভুল বুঝিনি, এত দূরে রয়েও তোমাকে ভুলে যায়নি। নির্ঘুম রাজ্যে গিয়েও স্বপ্ন নিয়ে বেঁচে আছি। কেন জানো? তোমায় খুব ভালোবাসি। যাই হোক, ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে শাওনের ফোনে ঘুম ভাঙলো। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ বল। কই তুই? এই তো ঘুমাচ্ছি। জলদি মাঠে আয়, এক জায়গায় যাব। কোথায়? আসলেই দেখবি। আচ্ছা ওকে, বেশ আসছি। আমি উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বের হলাম। তারপরে আনমনে দ্রুত হাঁটছি। এমন সময় ধাক্কা খেলাম একটা মেয়ের সাথে। ধাক্কা খেয়েই তো পড়ে গেলাম। উঠে দাঁড়িয়ে মেয়ের দিকে তাকাতেই তো আমি অবাক। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো জান্নাতের বিয়েতে যাকে দেখে ক্রাশ খেয়েছিলাম, সেই মেয়েটি। আমি তো হাঁ করে আছি। আপনি যত কষ্টে থাকুন না কেন, যদি আপনার সামনে আপনার ক্রাশ আসে, আপনি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকতে বাধ্য। আমারও তাই হলো। কি সমস্যা, দেখে চলতে পারেন না? দেখবো আর কি, সামনে যে ক্রাশ। তবা তবা কি বলে ফেললাম? কি 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 বললেন? না না, কিছু না কিছু না। রাস্তা ছাড়ুন। আমি কি আটকে রেখেছি নাকি আপনাকে? ধুর, ফালতু। বলেই হাঁটা ধরলো। ও হ্যালো মিস ক্রাশ, হোয়াটস ইওর নেম? মেয়েটি ঘুরে তাকালো, কিন্তু কিছুই বললো না। উফ, পরানটা ছুঁয়ে গেল রে। যাই হোক, জায়গা মতো চলে গেলাম। এত দেরি করলি কেন বেটা? আর বলিস না, ক্রাশের সাথে দেখা হয়েছিল। ক্রাশ মানে কি জান্নাত? মন খারাপ হয়ে গেল। আরে ধুর, ও আসবে কোথা থেকে? ও তো এতদিনে নিশ্চয়ই অনেক ভালো আছে। মন খারাপ করিস না, আমি বুঝতে পারছি তুই কার কথা বলছিস। বিয়ে বাড়িতে যে মেয়েটার কাজ পিছে ঘুরছিলি, সেই মেয়ে তো। আচ্ছা সব বাদ দে, তো কোথায় যাবি বলছিলি? চল। একটা রিক্সা নিলাম। কিছুক্ষণ পর কাজী অফিসের সামনে এসে নামলাম। আমি তো অবাক হয়ে গেলাম। কিরে, এইখানে কেন এসেছিস? আর বলিস না, নিপার পরিবার নিপার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি ওরে বিয়ে করে ফেলবো, যা হবার হবে। আকাম তো আগেই করে ফেলছিস, বিয়ে না করে। কর বিয়ে, এখন সমস্যা নেই। দূর শালা। তো নিপা কই? আসিতেছে। কিছুক্ষণের মধ্যেই নিপা এসে হাজির হলো। যাই হোক, ওদের বিয়ে হয়ে গেল। তো দোস্ত, হানিমুনে যাবি নাকি? যাব তো আজকেই। আমি বুঝি না, হানিমুনে যাওয়ার কি দরকার? আগেই তো সব করে ফেলছিস। শালার ভাই শালা, আগে করছি দেখে কি এখন হানিমুন করতাম না? কর কর কর। যাই হোক, 2 দিন পর আমি অনেকটা এখন স্বাভাবিক। আমি আর তুষার একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। এমন সময় জান্নাত প্রবেশ করলো, সাথে একটা ছেলে। অবাক হলাম, জান্নাত ওই ছেলেটির হাত ধরে রেখেছে। দৃশ্যটা দেখে চোখে পানি চলে আসছিল। তুষারও খেয়াল করলো ব্যাপারটা। সুমন, ওই সুমন। বল। আমার দিকে তাকা। বল। দেখ কি করে আয়। কি করবি? তুই আয়। তুষার আমাকে নিয়ে সোজা জান্নাত ওই ছেলেটাকে নিয়ে যে টেবিলে বসেছিল সেই টেবিলে চলে গেল। জান্নাত তো আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার তাকিয়ে না দেখার ভান করে থাকলাম। দোস্ত, এটা তোর এক্স না? আমি ওর কথা শুনেই তো অবাক। শালা কয় কি? ওর কানে কানে বললাম, এই কি করছে এগুলা? মায়ের খাওয়াবি নাকি? যা বলি হ্যাঁ হ্যাঁ করতে থাক। কি হলো বল, এটা তোর এক্স না? তো কি ভাই, দেখে তো ভালো ছেলেই মনে হচ্ছে, তো ওনাকে পাইলেন কই? ভাই ইংলিশ বুঝি না, কি বলতে চাচ্ছেন? ভাই বুঝতে পারছি আপনি বিদেশি মাল। যাই হোক, আমার বন্ধুর এক্সট্রা খুশিতে রাখেন এবং নিজেও সুখে থাকেন। চল দোস্ত। বলেই তুষার আমার হাত টেনে নিয়ে চলে আসলো। আমি জান্নাতের দিকে খেয়াল করলাম।
আমার দিকে তাকিয়েই আছে। ও চোখের নিচে কালো দাগ পড়ে আছে। এর মানে বুঝলাম না। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। আর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তুষার হাসতে লাগলো। আরে আরে, এত হাসিস কেন? এইটা দেখ। এইটা কার? কার আবার? তোর এক্স এর সাথে বলদটার। শালা, এইটা আনছিস কি করতে? কি আর করব, একটু বিনোদন নিলাম, সাথে শাস্তিও দিলাম। আমি নিশ্চিত যে আজকে রেস্টুরেন্টে ওরা অপমানিত হবে, এতেই আমার সুখ। আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, ওর প্রতিশোধ না নিলে হয় কি নাকি? আমি তুষারকে জড়িয়ে ধরলাম। আমি বুঝি না আমি কষ্টে আছি নাকি সুখে আছি। তুষার আর শাওন আমাকে সব সময় পাশে থেকেই সাপোর্ট করে যাচ্ছে, যার ফলে কষ্টটা অনুভবই হচ্ছে না। দোস্ত, আবার কি? আমি তাকিয়ে দেখলাম ওই মেয়েটি। চল আজ এই মেয়ে পিছে পিছে যাব, পুরো ডিটেলস জেনে আসবো। কি যা বলতে বলিস না। ধুর বেটা, এই যুগে সিঙ্গেল থাকা অনেক কষ্টের। আমরা মিঙ্গেল, তবে সিঙ্গেল থাকতে দিব ভাবলি কি করে? তুষার আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। মেয়েটির পিছু পিছু হাঁটছি। মেয়েটি বারবার পিছন ঘুরে তাকাচ্ছে। একসময় মেয়েটি দাঁড়ালো, দাঁড়িয়ে আমাদের ডাক দিল। আমরা কাছে গেলাম। কি সমস্যা কি? দোস্ত, এই সুযোগে এখন যদি সাহস দেখাইতে পারিস তাহলে সব হয়ে যাবে নিশ্চিত। কি করব? প্রপোজ কর। শিওর? কিছু কইলে? বলবো না কিছু, তুই কর। ওকে ওকে। আমারও শরীরে জেদ ছিল। জান্নাত যদি আমাকে ছেড়ে নতুন কাউকে নিয়ে সুখী থাকতে পারে, তাহলে আমি কেন পারবো না? কপালে যা আছে হবে, প্রপোজ করেই দেবো। কি সমস্যা কি? বলদের মতো চুপ করে আছেন কেন? আমার পিছু করছেন কেন? আর এই যে আপনি আপনি আমাকে বিয়ে বাড়িতেও ফলো করেছেন, তাই না? সমস্যা কি আপনার? আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। আই রিয়েলি লাভ ইউ। লাভ ইউ সো মাচ। আপনি কি পাগল নাকি? চিনি না জানি না, খালি আবল তাবল কইতেছেন। আর যেন কোনোদিন পিছে না দেখি। বলেই হাঁটা ধরলো। দোস্ত, একটা বাংলা সিনেমার ডায়লগ দিয়ে দে, ইমপ্রেস হয়ে যাবে। ও হ্যালো সুন্দরী। সে আমার পিছনে তাকালো। এইখানে আইসা ভালোবাসো না বল, এইখানে আইসা ভালোবাসো এটা না বলা পর্যন্ত আমি কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবো। তারপরেও হেঁটে চলে গেল। শালা, কি করলি এটা? কি করলাম? তোরে কইছি বাংলা সিনেমার ডায়লগ মারতে, আর তুই বললে দিলি মিঠুন চক্র। তোরে কইছি বাংলা সিনেমার ডায়লগ মারতে, তাই বলে মিঠুন চক্রবর্তী সরু সিনেমার নায়িকার হচ্ছে না ডায়লগ মেরে দিলি। এখন যদি আয়সা চেক করে তুই এখানে আছিস কিনা, তখন কি করবি? আমি কি জানি? তুই বলছিস বলতে আমার মাথা যায় আসে তাই বলে দিছি। দিলি হওয়ার আগে সব নষ্ট করে। ধুর, চল তো এখন বাসায় যাই। এমন সময়েই বৃষ্টি শুরু হলো। ভিজতে ভিজতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হলাম। 2 দিন পর চরম অসুস্থ হয়ে গেছি। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছি। তো একদিন বিছানায় চোখ বন্ধ করে শুয়ে রয়েছি। এমন সময় একটা হাত আমার কপালে লাগলো। কেউ নরম তুলতুলে হাত। চোখ খুলে দেখেই তো আমি অবাক। হাতটার অন্য কারো নয়, সেই মেয়েটির, যার জন্য এখন আমার এই অবস্থা। তুমি? আমি এই বলেই উঠতে গেলাম, আর সে বলল, উঠতে হবে না, শুয়ে থাকো। ও আপনাদের তো বলতে ভুলে গেছি, ওর নাম হচ্ছে সুমাইয়া। তো এখন কেমন বোধ করছো? ভালোই, কিন্তু তুমি আমার বাসায় কিভাবে? তা না জানলেও চলবে। আচ্ছা আমি এখন আসি, বাসায় যেতে হবে, না হলে আম্মু চিন্তা করবে। আমি ফোন দেব নে। ওকে। সুমাইয়া পিছু ঘুরতে যাবে, তখনই ওর হাত ধরে টান দিয়ে আমার উপরে নিয়ে আসলাম। দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছে। তখনই তুষার রুমে ঢুকে পড়লো। সুমাইয়া লজ্জা পেয়ে রুম থেকে দ্রুত বেরিয়ে গেল। কি বন্ধু, কেল্লাফতে হয়ে গেছে? আগে বলো এখানে যে। শোন, আগে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন মেয়েটি সামনে এসে দাঁড়ালো। আমাকে বলতে লাগলো কি ভিতর ডিম। সেদিন তো খুব বড় বড় গলায় বলেছিলে ভালোবাসি না। সেদিন তো বড় বড় গলায় বলেছিলে ভালোবাসি না, বলা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে থাকবে। কই পরের দিন তো আর দেখলাম না। যত সব ফালতু। তারপর আর কি বললাম, তুই বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে গেছিস, হাসপাতালে ভর্তি ছিলি এতদিন। বানাইয়ে ইচ্ছে মতো বলছি। শালা রে, এত বানাইতে গেছিস কেন? হইছে, এখন বাদ দে, জ্বর তো দেখি কমতেছে। আচ্ছা থাক, আমি যাই, বাসায় কাজ আছে। ওকে যা। 2 দিন পর সময় আর আমি নির্জন জায়গায় বসে আছি। বোনে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বৃষ্টিতে ভিজে জ্বরে আক্রান্ত হইলাম তোমার জন্য, তাও বোঝো না কতটুকু ভালোবাসি। আচ্ছা শোনো, বিয়ে বাড়িতে প্রথম দিন দেখেই তোমাকে অনেক পছন্দ হয়ে যায়, ভালোবেসে ফেলি। ছেড়ে যাবে না তো? কখনোই যাব না। সত্যি তো? বাবা সত্যি। সুমাইয়া আমার বুকে মাথা রাখলো। ওর সাথে ঘোরাঘুরি করে বাসায় গেলাম। শুরু হলো আমাদের লুটুর পুটুর প্রেম কাহিনী, জীবনের আরেকটা অধ্যায়। কয়েকদিন পর রাতে রুমে বসে সুমাইয়ার সাথে কথা বলছি। এমন সময় আম্মু খাইতে রাখলো। খাইতে গেলাম। খাওয়ার সময়, আর কতদিন আজ এরা ঘুরবি? আব্বু আমি কালকে অফিসে জয়েন করব।
সত্যি? সত্যি। ওকে, তাইলে আমি ম্যানেজারকে বলে সব ব্যবস্থা করছি। আচ্ছা, খাওয়া দাওয়া করে রুমে আসলাম। পরের দিন সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আব্বুর সাথে অফিসে গেলাম। আমার জন্য ছোটখাটো আয়োজন করা হয়েছে। যাই হোক, অফিসের প্রথম দিন হালকা পাতলা কাজগুলো দেখছিলাম। সুমাইয়া কল দিল, রিসিভ করলাম। কোথায় তুমি? এই তো আমি একটু অফিসে আছি। দেখা করতে পারবা? আচ্ছা বেশ, বিকালবেলায়। ওকে। তারপর কাজে মনোযোগ দিলাম। বিকেলে সুমাইয়ার সাথে দেখা করার জন্য চলে গেলাম। গিয়ে দেখি সুমাইয়া অনেক আগে থেকেই বসে আছে। কি হয়েছে, এত আর্জেন্ট কেন ডেকেছো? বাসা থেকে বারবার বিয়ের কথা বলতেছে, কি করব? তো কি হয়েছে, এতে এত চিন্তা করার কি আছে? চিন্তা করব না তো কি করব? আরে চিন্তা করবো না, আমি আছি তো। সুমাইয়া আমাকে জড়িয়ে ধরলো, আমিও ধরলাম। ভালোই কাটছিল সময়গুলো। তো একদিন রাতে রুমে বসে বসে গেমস খেলছি, তখনই একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করলাম না, আবারও কল আসলো। এইবার রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? সুমন? ডাকটা আমার অনেক চেনা, গলার ভয়েসটাও চেনা। এ আর কেউ নয়, জান্নাত। জান্নাত, ফোন দিয়েছো কেন? কিছু কথা বলতে চাই তোমাকে, প্লিজ একবার দেখা করো। না না, পারবো না, সরি। তুমি তোমার মতো, আমি আমার মতো। প্লিজ, শেষবারের মতো। জীবনও পারবো না, সরি অ্যান্ড গুড বাই। ফোন কেটে দিলাম। চোখ দিয়ে পানি চলে আসলো। অনেকদিন পর ওর ভয়েসটা শুনলাম। কত রাত ওর সাথে ফোনে কথা বলতে বলতে কাটিয়েছি। এখন এখন সেগুলো শুধুই স্মৃতি, অতীত। এমন সময় সুমাইয়া আবারও কল দিল। কলটা রিসিভ করলাম। কি হয়েছে কি? কার সাথে কথা বলতেছিলে? কই, কারোর সাথে না তো। মিথ্যে বলিও না একদম। আজব তো, আমি মিথ্যা বলতে যাবো কেন? তোমাকে বিশ্বাস নাই। না করলে আজ এরা প্যাদল পারিস না তো। দুর্বল, ভালোভাবে কথা বলবা, নাহলে ফোন রাখো, ভালো লাগছে না। না। ফোনটা কেটেই দিলাম। এমনিতেই ভালো লাগছে না, আবার উনি ইয়া শুরু করেছে, ফালতু একটা। ফোন বন্ধ করে ঘুমালাম। পরের দিন অফিসে শাওনা তুষারের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় সুমাইয়া এসে আমার কলার চেপে ধরলো। ধরে আমাকে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসলো, রিক্সায় উঠালো। একটা নির্জন জায়গায় চলে আসলাম। কি সমস্যা কি তোমার? আমি কি করলাম? ফোন বন্ধ কেন? আমার চিন্তা হয় না নাকি? আমি একটু মজাই তো করছিলাম, তাই বলে তুমি এমন করবে? আমার এই কথা বলা দেখে সে কান্না করে দিল। এই কাঁদছো কেন? সারাদিনও একটুও কন্ট্যাক্ট করনি, আমার কতটা কষ্ট হয়েছে জানো? আচ্ছা বাবা, সরি সরি, আর করবো না। এই কান ধরছি, আর হবে না, প্রমিস। ওকে জড়িয়ে ধরলাম, চোখ মুছে দিলাম। তারপর ওর সাথে ঘোরাঘুরি করলাম। ওরে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে হাঁটছি, আর ভাবছি এমন একটা পাগলি মেয়ে আমাকে ভালোবাসে। আমি আসলেই অনেক ভাগ্যবান। মেয়েটি আমাকে অনেক ভালোবাসে। ওকে ধোকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। হঠাৎ দুটো গাড়ি এসে আমার সামনে থামলো। কয়েকজন লোক এসে আমাকে ঘিরে ধরলো। তারপর কি যেন একটা স্প্রে করলো। আমি তো অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলো, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। কিছু মাথায় আসছে না। আমি হাসপাতালে কেন? আশেপাশে তো কেউ নেই। আমি শুধু একটা বেডে শুয়ে আছি। কিছুক্ষণ পর বুঝতে পারলাম আমার হাত পা বাঁধা। তখনই মাথায় আসলো আমাকে কিডন্যাপ করা হয়েছে। আমি চিৎকার করতে শুরু করলাম। দুজন লোক ভিতরে আসলো, দুজনেই পরিচিত। একজন হলো জান্নাতের আব্বু, অন্যজন জান্নাতের ভাই। আমি মনে হয় আর বাঁচবো না। ওনারা আমাকে মারার জন্যই কিডন্যাপ করেছেন। জান্নাতের ভাই এসে দড়িগুলো খুলে দিল। এইসবের মানে কি? বাবা, তোমার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। মানে? তুমি আমার জান্নাতকে বাঁচিয়ে দাও প্লিজ। জান্নাতের কি হয়েছে? জান্নাত বিষ খেয়েছে, আল্লাহর রহমতে ওর কিছু হয়নি, কিন্তু জ্ঞান ফিরছে না, আর খালি সুমন সুমন করছে। একমাত্র তুমিই পারো ওর জ্ঞান ফেরাতে। দেখুন, আমি পারবো না, সরি, আমাকে যেতে দিন। বলে আমি হাঁটা ধরবো, ঠিক তখনই আমার পাপের ফল, প্লিজ আমার মেয়েকে দিও না। মানে কি? তোমরা যে পালিয়েছো কক্সবাজার থেকে, আমি জান্নাতকে নিয়ে এসেছি। আমি জানি তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, তাই আমি জান্নাতকে বলেছিলাম ও যদি তোমাকে ভুলে না যায় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সেজন্য ও ভয়ে তোমার থেকে দূরে আসে। বলে উনি রুম থেকে বেরিয়ে যায়। প্লিজ ভাই, আমার বোনটাকে বাঁচিয়ে দাও, কথা দিচ্ছি মহা ধুমধাম করে তোমাদের বিয়ে দিব। উনিও চলে গেলেন। আমি তো পড়ে গেলাম দোটা নাই। একদিকে জান্নাত, আরেকদিকে সুমাইয়া। মোবাইলটা হাতে নিতেই দেখি সুমাইয়া 20টার ওপরে কল দিয়েছে। যাই হোক, আমি কল ব্যাক করলাম। উনিও চলে গেলেন। আমি তো পড়ে গেলাম দোটা নাই। একদিকে জান্নাত, আরেকদিকে সুমাইয়া। মোবাইলটা হাতে নিতেই দেখি সুমাইয়া 20টার ওপরে কল দিয়েছে। যাই হোক, আমি কল ব্যাক করলাম। কই তুই এতক্ষণ কোথায় ছিলি? ফোন ধরলি না কেন? দেখো, আমি হাসপাতালে আছি। হাসপাতাল? কি হয়েছে তোমার? না না, আমার কিছু হয়নি। ওই একজন আত্মীয় বিষ খেয়েছে তো, তাই এসেছি। হাসপাতালের নাম কি? আমি নাম বললাম।
তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওকে। ফোনে কেটে দিলাম। কিন্তু এখন আমি কি করব? কাকে বেছে নেবো আমি? আমি জানি জান্নাত আমাকে অনেক ভালোবাসে। রেস্টুরেন্টের মুখোমুখি হওয়ার সময় বুঝে গেছিলাম, কিন্তু সুমাইয়াও তো আমাকে কম ভালোবাসে না। আমি সে না হয় নাই বা বললাম। যাই হোক, রুম থেকে বের হলাম। বের হয়ে দেখি জান্নাতের আব্বু আম্মু আর ভাই পায়চারি করছে ওর কেবিনের সামনে। সিদ্ধান্ত নিলাম আমি যাব জান্নাতের সামনে। যাই হোক, পরে দেখা যাবে। আমি জান্নাতের কেবিনে ঢুকলাম। ঢুকে দেখি জান্নাত শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। আর হ্যাঁ, সুমন সুমন করছে। ওর এইভাবে দেখে বুকে ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আসলে ভালোবাসা মানুষের কষ্ট, সে এক্সই হোক আর বর্তমান হোক, কারোরই সহ্য হবে না। আমি গিয়ে ওর পাশে বসলাম, জান্নাতের মাথায় হাত রাখলাম। তারপর আর বাংলা সিনেমা স্টাইলে দেখা শুরু করলাম। জান্নাত, ওঠো, এই যে দেখো আমি এসে গেছি, দেখো, তাকিয়ে দেখো, এই যে আমি। কিছুক্ষণ ডাকাডাকির পর ও চোখ খুললো। চোখ খুলে উঠেই আমাকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ সুমন, আই লাভ ইউ সো মাচ। অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও তোমাকে কষ্ট দেব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও সুমন। আমি কি করবো আসলে ভেবে পাচ্ছিলাম না। ঠিকভাবে যে জড়িয়ে ধরবো তাও পারছি না, কারণ আমার যে দেওয়ালে পিঠ থেকে গেছে। ওরা আপন করে নিলে সময় আর কি হবে? সে তো কোনো দোষ করেনি। এমন সময়ে দরজা খুলে যে প্রবেশ, এমন সময় দরজা খুলে কে যেন প্রবেশ করলো। আমি তো দেখে অবাক। সুমাইয়া, সুমাইয়া আমার সামনে। জান্নাত আমাকে জড়িয়ে ধরে আছে, আর সুমাইয়া দৃশ্যটা দেখেই চোখ দিয়ে পানি বের করে দেয়, সাথে সাথে রুম থেকে বেরিয়ে যায়। এখন কি করে আমি কি করি? আমি জান্নাতকে শুয়ে দিয়ে বের হয়ে আসলাম। দৌড়ে গিয়ে সুমাইয়ার সামনে দাঁড়ালাম। মেয়েটি কাঁদছে। সুমাইয়া, সুমাইয়া, আমার কথাটা শোনো। কি শুনতাম? এই ছিল তোমার আত্মীয়? আরে ঠান্ডা হওয়া আগে ওর হাতটা ধরতে গেলাম, কিন্তু ধরতে দিল না। আগে আমার কথাটা তো শুনবে প্লিজ। রাত দুপুরে অন্য মেয়ের সাথে তুমি হাড়ি কি শোনাবা? এইসবের কাহিনী? ঠাস করে দিলাম থাপ্পড় সুমাইয়াকে। এমনিতেই কাঁদছিল, কাঁদার মাত্রা আরো বেড়ে গেল। এত বেশি কথা বলো কেন? এখন সোজা বাসায় যাবা। আমি একটা অটো ডাক দিলাম, তারপর অটোর ভাড়া দিয়ে ওরে পাঠিয়ে দিলাম। আমি ওখানে বসে পড়লাম। মাথায় আমার কিচ্ছু ঢুকছে না, কি করবো আমি? একদিকে জান্নাত, একদিকে সুমাইয়া, আর মাঝখানে আমি, যে কেউই যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। ভাবতে ভাবতে আমার চোখ দিয়েই পানি বের হতে শুরু করলো। এমন সময় একজন আমার কাঁধে হাত দিল। আমি তাকিয়ে দেখি জান্নাতের ভাই। আমি সব দেখেছি, কি করতে বলবো জানা নেই, কিন্তু আমার বোনটাকে বাঁচিয়ে দিও। ও তোমাকে ছাড়া বাঁচবেই না। ও হ্যাঁ, জান্নাত তোমাকে খুঁজতেছে, চলো। আমি কি আর করব, ওনার সাথে ভিতরে গেলাম, জান্নাতের কাছে গেলাম। কোথায় গিয়েছিলে? কোথাও না, এখানেই ছিলাম। একটা কিস করবে প্লিজ? না না, এখন না, প্লিজ। প্লিজ একবার খালি। না না, কেউ দেখে ফেলবে তো। কেউ দেখবে না, করো। বাধ্য হয়ে ওর কপালে একটা কিস করলাম। অন্যদিকে সুমাইয়া বাড়িতে গিয়ে ফোনটা অফ করে দেয়, তারপর কাঁদতে থাকে। সুমাইয়ার আম্মু দেখে ফেলে, কি হয়েছে জানতে চায়, কিন্তু কিছুই বলে না। এদিকে আমার চিন্তা হচ্ছে বাড়িতে গেছে কিনা। ফোনের পর ফোন দিতেই থাকলাম, মোবাইলটা বন্ধ। আর এদিকে জান্নাত আমাকে এক মুহূর্তের জন্যও ছাড়ছে না। রাতটা পার হলো কোনো রকম। পরের দিন সকালে, জান্নাত আমি এখন আসি? না, তুমি এখানে থাকো। না না, আমার অফিসে যেতে হবে তো। আর কাল থেকে বাড়ি যাইনি, আব্বু আম্মু চিন্তা করবে। আমার যেতেই হবে, বুঝতে চেষ্টা করো। ওকে, তবে তাড়াতাড়ি এসো ওকে। হাঁটতে যাব, তখনই জান্নাত আমার হাত ধরলো। আবার কি? প্লিজ, একটা কিস প্লিজ। জানি না দিলে ছাড়বে না, তাই দিয়েই দিলাম। তারপর বেরিয়ে আসলাম, সোজা বাসায় আসলাম। বাসায় আসতেই আব্বু আম্মুর বকা, ওনাদের কোনো রকমে ম্যানেজ করলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হলাম। তখনই মনে পড়লো সুমাইয়ার কথা। আল্লাহ জানে মেয়েরা কি করেছে। দিলাম ফোন, ফোনটা বন্ধ। উফ আল্লাহ, রাতে কেন যে হাসপাতালের নাম বলতে গিয়েছিলাম, কি যে করব ভেবেই পাচ্ছি না। কিছু করারও নেই এখন, সময়ের বাড়িতে যেতে হবে। তো আবার যদি খারাপ কিছু করে ফেলে। ফোন করে শাওনা তুষারকে নিয়ে আসলাম। তারপর সুমাইয়ার বাড়ির উদ্দেশ্যে গেলাম। বাড়িতে গিয়েই শুনি ওর নিজের রুম থেকে বের হচ্ছে না। আমি গিয়ে ডাকাডাকি শুরু করলাম। আমার ডাক শুনে কিছুক্ষণ পর দরজা খুললো। দরজা খুলেই সোজা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটা অনেক কেঁদেছে, আমি দেখেই বুঝে গেলাম। কান্না থামাও প্লিজ, আমি তো এসেছি নাকি? তবুও সময় কেঁদেই চলেছে। আরে আগে আমার কথাটা তো শোনো, একটু কান্না থামাও। চুপ প্লিজ লক্ষ্মীটি, কান্না থামাও। তুমি কাঁদলে আমারও তো কষ্ট হয়, বোঝো না কেন? সময় একটু থামতো। আমি চোখ মুছে দিলাম। এবার শান্ত হয়ে বসো প্লিজ, আমার কথাগুলো শোনো। বলো। এই তো লক্ষ্মী মেয়ে। তারপর আমি সব খুলে বললাম। কি? ওইটা কি জান্নাত আপু ছিল?
এবার বোঝো আমি কি অবস্থায় আছি। যাই হোক গা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি বুঝি তো, তাই তো সব তোমাকে খুলে বললাম। কাল রাতে যদি শান্ত হয়ে কথাগুলো শুনতে তাহলে এত কষ্ট পেতে হতো না। আমার সামনে আমার বয়ফ্রেন্ডকে অন্য মেয়ে জড়িয়ে ধরেছে, কি করে সহ্য করব বলো? এবারে খুশি তো? আমি তোমারই আছি, আর তোমারই থাকবো। তবে কথা দাও কি? আর কোনো উল্টোপাল্টা কাজ করবে না। ওকে, প্রমিস। যাক বাবা, বাঁচলাম। একটারে শান্ত করতে পেরেছি। এবার জান্নাতকে কি করব? হে আল্লাহ, আমাকে শক্তি দাও। এমন সময় অপরিচিত নাম্বার থেকে কল আসলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আমি জান্নাতের ভাই বলছি। হ্যাঁ বলুন। কোথায় তুমি? বাসাতেই আছি। একটু একটু হাসপাতালে আসতে পারবা? কেন, কিছু হয়েছে নাকি? না, মানে জান্নাতকে রিলিজ দেওয়া হয়েছে তো, ও তোমাকে ছাড়া বাড়িতে যাবে না বলছে। প্লিজ একটু আসো। ওকে ভাইয়া, আমি আসছি, এই বলে ফোন রাখলাম। কার ফোন ছিল? জান্নাতের ভাইয়ের। কিছু হয়েছে নাকি? না, তেমন কিছু না। জান্নাত আমাকে ছাড়া নাকি বাড়ি যাবে না, আমাকে যেতে বলছে। আমিও যাব। ওকে চলো। মেয়েটা অনেক কেঁদেছে, তাই আর না করতে পারলাম না। কিন্তু আমি বুঝছি না আমার কি অবস্থা হচ্ছে। কাল রাতে একটু ঘুমাতে পারিনি। যাই হোক, ওদের নিয়ে হাসপাতালে চলে গেলাম। জান্নাতের সামনে যেতেই সবার সামনেই আমাকে জড়িয়ে ধরলো। ইস, কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? চলে এসেছি তো, এখন বাড়ি যাব। ওইদিকে সুমাইয়া জান্নাতের জড়িয়ে ধরাটা মেনে নিতে পারছে না, মনে মনে ফুঁসছে। যাই হোক, জান্নাতকে বাড়িতে নিয়ে গেলাম। সুমাইয়াও আমার সাথে আমাকে সাহায্য করলো। আচ্ছা, আমি এখন আসি। কেমন, তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতো করিও। থাকো না আজ আমার সাথে। কিছু বলছো আপু? দুইজন অবিবাহিত ছেলে মেয়ে একসাথে কিভাবে থাকবে বলো? আমি ইশারায় সুমাইয়াকে চুপ করতে বললাম। লোকে কি বলবে সেটা দিয়ে আমার কি? আমার ভালোবাসার মানুষ আমার সাথে থাকবে, তাতে কার বাপের কি? কিসের ভালোবাসা? ও তো আমার। কি বললি তুই? কি? আর তুমি ওকে এভাবে ধরেছো কেন? আল্লাহ, আমাদের নিয়ে যাও। আমি কাকে রেখে কাকে যে আটকাও? আরে তুমি শুয়ে আছো, শুয়ে থাকো না। আমি তো আর হারিয়ে যাচ্ছি না, আমি তো তোমারই আছি। আমার কথা তো ভাববে। কাল রাত থেকে একটু ঘুমাইনি, আমাকে ঘুমাতে হবে তো। আমার বাসা জায়গার অভাব নেই। তা না, কিন্তু আমার তো বাসায় কাজ আছে। আব্বু আম্মুকেও তো ম্যানেজ করতে হবে, বোঝো না কেন? প্লিজ যেতে দাও। ওকে, তবে আমি যখনই ডাকবো তখনই আসতে হবে। ওকে ওকে। বাঁচলাম। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বের হতেই। তুমি আমাকে আটকালে কেন? কিসে? তোমাকে ছেড়ে দিয়েছে, তখন ভাবতে পারলো না তোমাকে ছাড়া থাকতে পারবে কিনা। এখন আসছে বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না বলতে। হয়েছে, থামো এখন। আমি রিক্সা ডেকে দিচ্ছি, বাড়ি চলে যাও। না। কি না? আমি এখন ঘুরবো। আরে পাগল নাকি? আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি কিছু জানি না। উফ, এ কাদের পাল্লায় যে পড়লাম। কি আর করবো, ওরে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম, তাও বাড়ি গেলাম। কিরে, তুই কি মদ খেয়েছিস নাকি? মানে কি বলছো? আমাকে কোনোদিন দেখেছো সব খেতে? তা দেখিনি, কিন্তু আজকে তো মনে হচ্ছে খেয়েছিস। হ্যাঁ, কি সব বলছো? তাহলে এমন হেলে দুলে হাঁটছিস কেন? এতক্ষণ মাথায় ঢুকলো, ঘুমের ঠেলায় চোখে আমার কিছুই আসছে না। মাতালের মতোই হেলছি ঢুলছি। কিছু না বলে সোজা রুমে ঢুকে বিছানায় এলিয়ে পড়লাম। ঘুমিয়েও গেলাম, কিন্তু কারো সহ্য হলো না। আম্মু এসেই খাইতে দেখতে শুরু করলো। যাই হোক, খাইতে গেলাম। খাওয়া দাওয়া শুরু করে রুমে আসলাম। খাওয়া দাওয়া করে রুমে আসলাম। ঘুমানোর জন্য শুয়েও পড়লাম। এমন সময়েই সুমাইয়ার ফোন। রিসিভ করলাম ফোনটা। কি করছো বাবু? লুডো খেলবা? ছি, এসব কি বলছো? আমার মাথার মুন্ডু, আমাকে ঘুমাতে দাও প্লিজ। ওকে ওকে, ঘুমাও, কাল দেখা করব। আর হ্যাঁ, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। ওরে আমার মা, যা করার করি, যা ঘুমাতে দে রে। বলেই ফোনটা কেটে দিলাম। কাটতে দেরি আছে, কল এসে গেল জান্নাতের। কিছু করার নেই, কল ধরতেই হলো। হয়েছে আমার জানের জ্বালা একটা। হ্যাঁ বলো। কি করছো? এই তো ঘুমানোর জন্য শুইলাম। ও, খেয়েছো? হ্যাঁ, তুমি খেয়েছো? কাল তোমার জন্য সারপ্রাইজ ওয়েট। কিসের? কাল দেখো, এখন ঘুমো। ওকে, গুড নাইট। দুজনেই সারপ্রাইজ দেবে বললো। আল্লাহ জানে কি দুজনেই সারপ্রাইজ দেবে বললো। আল্লাহ জানে কি সারপ্রাইজ দেবে। আমার কপালে যে কি আছে, এখন এসব ভাবার সময় নাই, ঘুমাতে হবে। গুড নাইট। পরের দিন সকালে আব্বুটাকে ঘুম ভাঙলো। অফিস যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, একটা মিটিংও আছে, তাই অনিচ্ছা সত্ত্বেও গেলাম। অফিস থেকে ফিরে বাসায় ঢুকতেই তো আমি অবাক, কারণ জান্নাতের বাবা মা ভাই আমার বাসায়। শুধু জান্নাতের বাবা মা না, সুমাইয়ার বাবা মাও এসেছে, সাথে তথাকথিত 2 সতীন সুমাইয়া ও জান্নাতও আছে। এই ছিল সারপ্রাইজ। হাই রে সারপ্রাইজ, আমার কেউ পারে পাঠাইয়া দাও। সুমাইয়াকে দেখছি মাথা নিচু করে বসে আছে। ও
অন্যদিকে জান্নাত আমাকে দেখেই দৌড়ে এসে আমাকে ছড়িয়ে ধরলো। সবার সামনে আবার কেমন যেন লাগলো। সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। আর সময় এত সহ্য করতে না পেরে সোজা এসে জান্নাতকে টেনে আমার কাছে থেকে ছাড়িয়ে নিল। কি হলো? এটা তুমি এমন করলে কেন? ও শুধু আমার, ঠিক আছে? রাস্তা মেপে রাখো। ও কি বলছে এসব সুমন? সুমাইয়া চুপ করে থাকো তো। কেন কেন চুপ করব? আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা মিথ্যা নাকি? কি হলো, এখন চুপ করে আছো কেন? প্লিজ চুপ করো। বাই দ্য ওয়ে, আব্বু আম্মু ওনারা এসেছেন কেন? ওনারা এসেছেন ওনাদের মেয়ের সাথে তোর বিয়ের কথা পাকাপাকি করতে। আস্তাগফিরুল্লাহ, কয় কি? মানুষ একটা বিয়ে করতে মেয়ে খুঁজে পায় না, আর আমার বাসায় বিয়ে করার জন্য দুজন হাজির। সবই তোমার লীলা খেলা আল্লাহ। আমি মনে মনে বললাম কথাটা। আমি তো এইসবের কিছুই বুঝতেছি না। উনি বলছেন ওনার মেয়েকে তুই ভালোবাসিস, আবার ইনি বলছেন ওনার মেয়েকে তুই ভালোবাসিস। আমাকে একটু খুলে বলবি আসলে তুই ভালোবাসিসটা কাকে? ভাই, যদি বাচ্চা থাকি তাইলে জীবনেও কোনোদিন বিয়ে বাড়ি থেকে মাইয়া নিয়ে পালামু না, এক্সের বিয়েতেও যাইমু না। ও যামু কেমনে? এখানে তো আমারই বিয়ের কথা হইতেছে। কপাল কপাল, সবই কপাল। যেদিকে যামু সেদিকেই ভালো, অন্যদিকে বিপদ। কিছু তো কইবি, তুই কি করতাম? আমি কিছু জানি না, আমি কাউকে ভালোবাসি না বলেই দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেলাম। ভাই রে ভাই, পাবনা যাবো ভাই, পাগল হইয়া যাইতেছি। না পারছি এদিকে যেতে, না পারছি ওদিকে যেতে। দৌড়ে মোড়ের চায়ের দোকানে এসে বসলাম। বাবা রে বাবা, আমার এত দাম! দুজন বিয়ের জন্য চলে এসছে। ভাই রে, কেউ আমার বাসায় বোম মারেন যাতে কোনো ভাই রে ভাই, কেউ আমার বাসায় বোম মারেন যাতে কারো কোনো ক্ষতি না হয়, আবার ওরা ভয় পাইয়া পালাইয়া যায়। দিলাম শাওন আর তুষারকে কল, আর আমি দোকান থেকে বরফ নিয়ে মাথায় দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর তুষার আসলো। কি রে, কি হয়েছে? টাস করে দিলাম শালারে কষিয়ে একটা থাপ্পড়। সোজা আমার বাসায় যাবি, গিয়ে দেখে আয় বাসায় কি চলছে। মানে কি? এখানে তোর বাসায় যাব কেন? তোরে আমি যা কইছি তুই যা, নইলে তোর এখন যে কি করবো তুই নিজেও জানিস না। এমন করছিস কেন? তুই যে আবার নরম সুরে বলিস, তোর যা কইছি কর। ওকে ওকে, যাইতাছি। কিছুক্ষণ পর শাওন আসলো। ও আসার সাথে সাথে দিলাম আমাকেও থাপ্পড়। কিরে মারলি কেন? শালা, তুই আর তোর ওই গার্লফ্রেন্ডের জন্যই আমার এই অবস্থা। কি হয়েছে? শালা, মানুষ নিজের ভালোবাসার মানুষের নিয়ে পালায়, তুই আর তোর গার্লফ্রেন্ড মিলে আমার এক্সের সাথে পালাইতে পাঠাইছিস। এমন সময়ে দৌড়ে তুষার আসলো। এসব কি বন্ধু? কি হয়েছে বলে শালা, ওরা দুজনে আমাকে বিয়ে করবে বলে বাসায় হাজির। দোস্ত, আমার মনে হয় তোর বিয়ে ঠিক হয়ে গেছে কারোর সাথে। মানে? দেখলাম সবাই হাসি খুশি বিয়ে বাড়িতে গেল। সত্যি নাকি? দেখলাম সবাই হাসি খুশি বেরিয়ে গেল। নিজের চোখে চোখে দেখলাম। তো দোস্ত, ট্রিট দিচ্ছিস কবে? আমি যাচ্ছি চিন্তায় মারা, শালাদের কারণে পড়ে আছি মাইনকা চিপাই, নড়তেও পারছি না। আবার আমার কাছ থেকে ট্রিট চাই। কেমনটা লাগে বলুন তো? ট্রিট লাগবে না তোদের? কবে দিবি বল? ট্রিট লাগবে, নিবি? পা থেকে জুতা খুললাম, দিলাম দুইটারে জুতা নিয়ে দৌড়ানি, একটারও পাইনি। নাইলে দিতাম আজকে ট্রিট বুঝাইয়া। কি জিনিস ট্রিট! একটু দেরি করেই বাসায় গেলাম। বাসায় গিয়ে ঢুকতে আব্বু আম্মুর সামনে এসে দাঁড়ালো। এইভাবে তাকিয়ে আছো কেন? ভিতরে ঢুকতে দিবা না নাকি? কি করবো, ওরা যেভাবে আমাকে নিয়ে টানাটানি লাগাইছে। কিছু তো কইবি, তুই কি করতাম? এভাবে দৌড় দিলি কেন? কি করবো, ওরা যেভাবে আমাকে নিয়ে টানাটানি লাগাইছে। তাই বলে কাপুরুষের মতো দৌড় দিবি? কি আর করবো, এখন আর কথাও বলি না। কি আর করবো, এখন আর কথা বলিও না প্লিজ। আমার শান্তি লাগবে, শান্তি শান্তি। আমি রুমে চলে আসলাম, ফ্রেশ হলাম। নিজেকে যে কি মনে হচ্ছে নিজেও জানি না। বিছানায় শুইলাম, তখনই সময় আর ফোন না, রিসিভ করবো না। ফোনটা কয়েকবার রিসিভ করলাম না। তারপর SMS দিল রিসিভ করার জন্য, তাই রিসিভ করলাম। কি হয়েছে? কোথায় তুমি? জাহান্নামের চৌরাস্তায় আছি। কি দরকার? উহ, এভাবে কথা বলছো কেন? খুশির সংবাদ পেয়েছো নি? কিসে? আজ কি বার বলো তো? জানি না। আজ শনিবার, আর আগামী শুক্রবার তোমার আর আমার বিয়ে। হ্যাঁ? কি? সত্যি বাবু, বিশ্বাস না করলে তোমার আব্বু আম্মুকে জিজ্ঞাসা করে দেখো। আমি ফোনটা কেটে দিলাম। আম্মু, আম্মু! আমি আম্মুকে চিৎকার করে ডাকতে বের হলাম। কি হলো, এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সুমাইয়া কি বললে সব? ঠিকই বলছে, আগামী শুক্রবার সুমাইয়া আর তোর বিয়ে। কিন্তু জান্নাত? ওরাই ঠিক করে দিছে। ওকে। আমি রুমে চলে আসলাম। চিন্তা হইতে লাগলো, মেয়েটা জানি আবার কি করে বসে। এমনিতেই যে পাগলি। এই মুহূর্তে আমি কি সিদ্ধান্ত নেব তাও জানি না। সুমাইয়াও ভালোবাসে, জান্নাতও ভালোবাসে, কারোর থেকে কেউ কম না। শুধু কম হলো আমার মাঝে।
কারণ আমি সিদ্ধান্ত নিতেই পারছি না যে কি করব। আমি জানি না জান্নাত কি করে সময়ের সাথে আমার বিয়ে মেনে নিয়েছে। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যাই হোক, এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিস থেকে বের হয়ে দেখি অফিসের সামনে সুমাইয়া দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে আমার কাছে এসে গেল। তুমি এখানে? বাসায় গিয়েছিলাম, শাশুড়ি মা বলল তুমি অফিসে, তাই চলে আসলাম। কেন এসেছো? তোমাকে নিয়ে এক জায়গায় যাব, চলো। কোথায়? গেলেই দেখতে পারবে, এখন গাড়ি বের করো। আচ্ছা 2 মিনিট দাঁড়াও। আমি গাড়ি বের করলাম, সুমাইয়াকে উঠালাম। আমি ড্রাইভ করব। তুমি পারো? কি মনে হয়? জানি না। নামো। দিলাম চালাইতে। ও গাড়ি স্টার্ট করলো, গাড়ি চালাতে লাগলো। জানি না কোথায় নিয়ে যাচ্ছে। আমি গান শুনতে শুরু করলাম। রাস্তায় যখন তোমায় প্রথম দেখেছিলাম, আমি সেদিন দেখার পর আমার হৃদয়, আচ্ছা এই গানটা জানানে আমি একটু অন্য গান দিয়ে ম্যানেজ করে দিচ্ছি। দুই সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া, পারো যদি তোমরা আমায় দাও গো বাঁচাইয়া। উফ শালারে, গানও উল্টো পাল্টা গাই, মাইন্ড কাজ চিপায় পড়ে গেছি। হ্যাঁ, আগে দেখুন কি হয়। গাড়ি এক জায়গায় থামলো। এখানে কোথায় আনলা? আশেপাশে তো কিছুই নাই।